আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। ড্রিম ফ্যামিলির হেলথ আওয়ার প্রোগ্রামে আপনাদেরকে সবাইকে স্বাগতম। সাথে থাকবো আমি নাবিলা ইসলাম, ড্রিম ফ্যামিলির টিম থেকে হোস্ট হিসেবে। আর আমার সাথে আজকে অতিথি হিসেবে আছে ডাক্তার ফাহিম তাজওয়ার ফ্রম বাফালো, নিউ ইয়র্ক। সো আজকে আমরা এই প্রোগ্রামের আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ। বা সেটাতে যাওয়ার আগে চলুন আমরা আগে ড্রিম ফ্যামিলি সম্পর্কে একটু জেনে নিই। So Dream USMLE was founded in 2015 by Dr. Abdullah Al Masood, and it's a non-profit professional membership-based organization dedicated to supporting Bangladeshi students and physicians aspiring to pursue medical careers in the United States. Focused on education, healthcare, human rights, Dream USMLE serves as a vital platform for empowering individuals and addressing both national and global challenges. যারা আমাদের মতো বাংলাদেশে আছি, বাট আমরা দেশের বাইরে আমেরিকাতে এসে প্র্যাকটিস করতে চাই, এবং আমরা তখন বুঝতে পারি না যে আমরা আহ, কোথায় যাব বা কোথায় গেলে আমরা ঠিক গাইডলাইনটা পাবো। ঠিক এই জায়গাটাতে ড্রিম ইউএসএমএল একটা ভাইটাল রোল প্লে করে। আপনারা যারা দেশের বাইরে এসে ক্যারিয়ার করতে ইচ্ছুক, আমেরিকাতে এসে লাইসেন্সিং এর করতে চান, এখানে এসে প্র্যাকটিস করতে চান, অবশ্যই ড্রিম ইউএসএমএল ইজ এ ভেরি গুড প্ল্যাটফর্ম আপনাদের সবার জন্য। সো চলুন আজকে আমরা আমাদের মেইন প্রোগ্রামে যাই। বাট যাওয়ার আগে আমাদের সাথে যে আজকে অতিথি আছে ডাক্তার ফাহিম তাজওয়ার, তার সম্বন্ধে একটু জেনে নিই। আসসালামু আলাইকুম। Assalamu alaikum. Assalamu alaikum. Thank you, Dr. Nabil Islam, and thank you, Dr. Abdullah Al Masood, for inviting me. আমি আসলে অত্যন্ত আনন্দিত আপনাদের এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরে। ড্রিম ইউএস ফ্যামিলির সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ এই প্রোগ্রামটি আয়োজন করার জন্য, এবং শুভকামনা থাকলো যারা আজকের এই লাইভটি দেখতেছেন এবং পরবর্তী রেকর্ডিং দেখবেন। আশা করি আপনারা কিছু শিখতে পারবেন এখান থেকে। অবশ্যই। সো আপনি যদি আপনার সম্বন্ধে একটু বলতেন যে আপনি এখন কোথায় প্র্যাকটিস করতেছেন, বা কিভাবে আপনার আহ, মানে ঠিক কবে আপনার মনে হলো যে আপনি ডাক্তার হতে চান, বা আমি এই দেশে প্র্যাকটিস করব, বা কিভাবে আপনার জার্নিটা স্টার্ট হয়েছিল? আসলে আমি বাংলাদেশ থেকে 1998-এ মুভ করি নিউ ইয়র্ক ওজন পার্কে। ইনিশিয়ালি কিন্তু আমার ডাক্তার হওয়ার কোনো ইচ্ছাই ছিল না, বাট ইটস ইট হ্যাপেন্ড আই গেস। প্রত্যেকটা বাংলাদেশের একটা ড্রিম থাকে, যেটা মানে ডাক্তারি পড়ার, ওইরকম একটা আমার সুযোগ পাই, পরে পড়তে যাই এবং ওইখান থেকেই বেসিক্যালি ডাক্তারি পড়া। পরে আমি আমার রেসিডেন্সি করি নিউ ইয়র্কের জেমিকা হসপিটালে, এবং ওখান থেকে ফিনিশ করি 2015-এ। তারপর আমরা ফ্যামিলি সহ মুভ করি বাফেলো, নিউ ইয়র্ক, এবং তারপর থেকে বিভিন্ন হাসপাতাল এবং বর্তমানে একটা প্রাইভেট প্র্যাকটিসের মধ্যে আছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সো আজকে আমাদের যে টপিকসটা সেটা হচ্ছে হাইপার টেনশন। তার আগে আমরা একটু বলে রাখি যে আমাদের এই প্রোগ্রামটি ফেসবুকে লাইভে আছে। সো যারা আপনারা ফেসবুকে দেখবেন, আপনাদের আমাদের অনুষ্ঠান চলাকালীন সময় আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে করে রাখতে পারেন। আমরা প্রোগ্রাম শেষে চেষ্টা করব সেসব বিষয়ে আনসার দেওয়ার। আচ্ছা। সো হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ, এটা আসলে খুবই কমন। মানে আমার মনে হয় আমরা সবাই, মানে ডাক্তার নন ডাক্তার সবাই এই টপিকসটা সম্বন্ধে জানি। মানে কম বেশি আমরা এই রোগটা নাম জানি। সো এটা আসলে কি, মানে হাইপার টেনশন বলতে আমরা আসলে কি বুঝি? সো উচ্চ রক্তচাপ, রাইট, হাই ব্লাড প্রেশার, এটা আসলে এত একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। যদি আপনি খেয়াল করে দেখেন যে যখনই কোনো রুগী ডাক্তারের চেম্বারে ঢুকে, নাম এবং ওর ডেট অফ বার্থ চেক করার পরে কিন্তু আমরা ব্লাড প্রেশার চেক করি, এবং রুগীরও জানা হয়ে গেছে আর কিছু হোক আর না হোক ব্লাড প্রেশার কিন্তু চেক হবেই। ইটস এ ভাইটাল একটা আমাদের চেক আপ। এবং উচ্চ রক্তচাপ প্রিটি মাচ কিন্তু বডির সব জায়গাতেই এফেক্ট করতে পারে। সো এটা যদি ভালো থাকে বডি ভালো থাকবে, যদি ভালো না থাকে বডি কিন্তু ভালো থাকে না। এবং অনেক সময় এটাকে আমরা সাইলেন্ট কিলার হিসেবে বলি এই কারণেই যে অনেক সময় আমরা জানিও না যে আমাদের ব্লাড প্রেশারটা আছে, তো যখন ডাক্তারের কাছে আসি তখন ওই চেক করার মাধ্যমে আমরা জানতে পারি। ইয়েস। আচ্ছা। আম, বাংলাদেশের প্রেক্ষিতে হাইপার টেনশনটা ইটস এ ভেরি কমন। সো এটা কেন, মানে বাংলাদেশে এত বেশি আহ, মানে হওয়ার কারণ কি? সো আমি আসলে বাংলাদেশের সাথে আমি পড়াশোনা করি না, তো হ্যাড টু লুক ইট আপ এন্ড ফাইন্ড আউট আসলে কি মানে কি পরিমাণ রোগী বাংলাদেশের মধ্যে হাই ব্লাড প্রেশার মধ্যে রয়েছেন। সো দেখা গেছে যে এভরি 4 জনের মধ্যে একজন বাংলাদেশি অ্যাডাল্ট হাইপারটেনশন ভুগতেছেন, উইচ ইজ ভেরি হাই নাম্বার। ইয়া। এখন কি জন্য, এটার অনেক কারণ কিন্তু রয়েছে। অথবা আমাদের আমাদের কালচারের মধ্যে আমরা লবণ বেশি খাই, এর সাথে আবার ইনসুলিন রেজিস্ট্যান্ট একটা ব্যাপার রয়েছে, যেটা ডায়াবেটিক, হাই ডায়াবেটিক, আমরা অনেক সময় ভাতে, আমরা মাছে ভাতে বাঙালি, এটা হতে পারে।
অনেক সময় আপনার আমাদের যেহেতু আরবান লাইফস্টাইলের কারণে, আমাদের সেডেন্টারি লাইফস্টাইল, তো সেন্ট্রাল ওবিসিটি, পেট বাড়তেছে, জেনেটিক কিছু সমস্যা থাকতে পারে, স্ট্রেস, পুয়ার স্লিপ, অনেক কারণ হয়তো রয়েছে যার কারণে আমাদের কিন্তু ব্লাড প্রেশার হয়ে যায়। জি। তবে অনেস্টলি এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, কিন্তু এটা কিন্তু আমেরিকার ক্ষেত্রেও আমাদের, আমরা যে রোগীগুলো দেখি, দে অলসো ফেস দ্য সিমিলার সিচুয়েশন। ইয়েস, ইয়েস। সো এমনি একজন সাধারণ মানুষের কত ব্লাড প্রেশার থাকা উচিত, যাদের নর্মাল ব্লাড প্রেশার? গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। সো নর্মালি আমরা মনে করি যে অনেকে বলে যে যখন ব্লাড প্রেশার চেক করতে আসে যে, সো অনেকে মনে করে যে 120/80-এর আশপাশ থাকলেই মনে হয় হয় আমাদের আমার ব্লাড প্রেশার নর্মাল। একটা মিসকনসেপশন, কিন্তু আপনার ব্লাড প্রেশার হওয়া উচিত উপরের সিস্টোলিক নাম্বারটা, উপরের নাম্বারটা 120 নিচে, আর নিচের নাম্বারটা 80-র নিচে। যখনই আপনি 120 উপর নাম্বার ক্রস করলেন এবং নিচের নাম্বারটা 80-তে ক্রস করলেন, ইদার নাম্বার কিন্তু, তখনই কিন্তু আপনার হাই ব্লাড প্রেশারের মধ্যে আপনি ঢুকে পড়লেন। তখনই আপনার কার্ডিওভ্যাসকুলার রিস্ক বা আপনার যে স্ট্রোকের রিস্ক যেগুলো আছে, বা হার্টের যে রিস্ক আছে, ওগুলো কিন্তু বাড়তেছে। জি, জি। সো আপনি তো বললেন যে হ্যাঁ, কত বেশি হলে সেটাকে আমরা হাইপারটেনশন বলবো। সো এটা কি আসলে ইয়াং বয়সে হতে পারে, ইয়াং জেনারেশনে? এনিবডি, এনিবডি অনেস্টলি। আমি আমরা তো ব্লাড প্রেশার চেক করা শুরু করি 3 বছর বয়স থেকে। আমি সাধারণত বাচ্চাদেরকে দেখতাম আগে। সো 3 বছর বয়স থেকে কিন্তু আমরা ব্লাড প্রেশার চেক করা শুরু করে দিই। তো ওই বয়স থেকে কিন্তু ব্লাড প্রেশার এফেক্ট থাকতে পারে। আর্লি বয়সে যদি হয় এসেনশিয়াল হাইপারটেনশন, এটা সাধারণত হচ্ছে অথবা জেনেটিক কারণে, অথবা অন্য কোনো আপনার স্ট্রাকচারাল কারণে, হার্টের কারণে, অথবা আপনার কিডনির কারণে। আর্লি বয়সে না হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু হয়ে যেতে পারে। জি, জি। আচ্ছা, সো একদম যাদের আর্লি এজে, যদি ছোট বাচ্চাদের ক্ষেত্রে আগে আসি, সো প্যারেন্টসরা আসলে আম, মানে কি দেখে বুঝবে যে না, আমার বেবিটাকে আমার ডাক্তার দেখানো উচিত? মানে বেবির ক্ষেত্রে আই থিঙ্ক ইটস টাফ, বাট কোন একটা সাইন মেবি ফর বেবি উই শুড লুক ফর? বাচ্চাদের জন্য আসলে দিস ইজ, ইট বিকামস বিট ডিফিকাল্ট। তবে মনে করেন মাথা ব্যথা হতে পারে, অথবা আপনার বাচ্চার অন্য কোনো সমস্যা, প্রোটিন যাচ্ছে, যদি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর যদি ব্লাডের মধ্যে দেখে। পা ফুলা বা এই ধরনের সমস্যাগুলো খুবই রেয়ার, বাট হতে পারে কিন্তু। যদি আপনার পা, তাহলে কিডনির হয়তো বা সমস্যা হচ্ছে, ওইখান থেকে ব্লাড প্রেশারের কারণটা বার করা যাবে। এই জিনিসগুলো যদি ওর, আপনার শ্বাসকষ্ট হতে পারতে না পারে, অথবা হার্টের সমস্যা আছে, ওইখান থেকে কিন্তু ব্লাড প্রেশার আসতে পারে। সো মাল্টিপল জিনিস। সো আপনার বেবি যদি স্বাভাবিক মনে না হয়, আপনার কাছে কোনো একটা কারণে অস্বাভাবিক মনে হচ্ছে, আগে একরকম চলতে এখন চলতেছে না, দেন ডেফিনেটলি ইউ শুড গেট ডক্টর হেল্প। ওকে। অ্যান্ড আই থিঙ্ক এখন আসি অ্যাডাল্টের ক্ষেত্রে। সো অ্যাডাল্টের ক্ষেত্রে একজন সাধারণ মানুষ কখন, মানে তার আসলে ভেরি ফার্স্ট সিমটমস সে আসলে কি পেতে পারে যে ফ্রম, যে আমার হাইপারটেনশন হয়েছে কিনা, তার কি সাইন সিমটমস আসতে পারে? আসলে ব্লাড প্রেশার মানে স্পেসিফিক সাইনগুলা নিয়ে একটা কনফিউশন। তবে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আম, অনেকে এসে বলছে ঘাড়ে ব্যথা করতেছে। ইট কুড বি দ্য ইনক্রিজ ব্লাড সাপ্লাইয়ের কারণে, অথবা আপনার ভেসো কনস্ট্রিকশন, যেটা আপনার ব্লাড ভেসলটা কনস্ট্রিক্ট হয়ে যাচ্ছে ব্লাড প্রেশারের কারণে, ওইটার কারণে হতে পারে। মাথা ব্যথা থাকতে পারে, চোখে হয়তো বা আপনার ঝাপসা দেখতেছে, ঘুম কম হচ্ছে, ইরিটেবিলিটি। অনেক ক্ষেত্রে আমরা এটা মিস করি যে মেজাজ গরম থাকে অনেকের, কিছু বললে নর্মাল, 1 সেকেন্ড পরে পুরোপুরি ফ্লিপ, হঠাৎ করে রাগ বেড়ে যাওয়া। পা ফোলাটা হতেও পারে, না হতে পারে। তবে সাধারণত এই সাইনগুলো যদি আপনি দেখেন, তাহলে ডেফিনেটলি আপনি ইউ শুড চেক। গো টু দ্য ব্লাড ডক্টর। প্রেশার চেক করা এত ইজি, একটা জাস্ট ডাক্তারের কাছে গিয়ে চেক করতে পারেন, অথবা আপনি বাসাতে চেক করতে পারেন। ইয়া। তো ইজ ইট হাইপারটেনশন, এটা কি সারা জীবনের রোগ কিনা, অর ইটস কিউরেবল? Now, that's a very difficult question. Hypertension usually a lifelong. Um, তবে তবে যদি সেকেন্ডারি হাইপারটেনশন হয়, যে হয়তো বা আপনার ব্লাড প্রেশারটা আসছে পুয়ার স্লিপের কারণে, আপনি ঘুমটা ঠিক করে ফেলেন, আপনার ব্লাড প্রেশার চলে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে যদি অনেক দেরি করে আপনি সাহায্য নেন, তাহলে হয়তো বা নাও যেতে পারে। দ্যাটস এ স্লিপ অ্যাপনিয়া আপনার আছে, আপনার ঘুমের সময় আপনি নাক ডাকেন, আপনার সারাদিন আপনার ফ্রেশ ঘুম হয় না, ওটার কারণে কিন্তু হার্টের উপর চাপ পড়ে, যার কারণে ব্লাড প্রেশার হতে পারে। তো আপনি স্লিপ অ্যাপনিয়া ফিক্স করলেন, এখন ব্লাড প্রেশার চলে গেল। আপনার ওজন বেশি, আপনি ওজন কমালেন, মানে এভরি পাউন্ডে ব্লাড প্রেশারের একটা নাম্বার কিন্তু কমতে পারে। তো যদি ব্লাড প্রেশার ওইভাবে আপনি ব্লাড প্রেশার আপনি কমাইতে পারেন,
লবণ যদি আপনি বেশি খান, জানেন যে আপনার ডায়েটের মধ্যে আপনি বাইরে খাবার প্রচুর খাচ্ছেন, যদি আপনি লবণ কমায়া দেন 2 গ্রামের নিচে, তাহলে কিন্তু আপনার কমতে পারে। ইয়েস ইয়েস, তার মানে কিছু লাইফস্টাইল চেঞ্জ বা কিছু করলেই এটা মোটামুটি আহ, বা- মানে ব্যালেন্স রাখা সম্ভব। ইটস নট, মানে এটা থাকবে, বাট উই অ্যাবসলিউটলি। ক্যান কন্ট্রোল ইট, আই থিঙ্ক। যদি আপনার সেকেন্ডারি কারণে আসে, যদি প্রাইমারি কারণে আসে, যেটা হয়তো বা আপনার ইন্টারনাল কারণ হয়তো বা আপনি চেঞ্জ করতে পারবেন না, তখন আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। ইয়েস ইয়েস। আচ্ছা, এখন মানে যেমন আপনি একটু আগে বললেন যে হাই সল্ট, সো বাংলাদেশে কিন্তু আমরা আরো কিছু খাবার জানি, যেমন আচার, শুটকি, ফাস্ট ফুড, এগুলো খেলে কি রক্তচাপ মানে হাইপারটেনশন বাড়ে? জি, জি হ্যাঁ। আমাদের কালচারের মধ্যে অনেক খাবারে কিন্তু মিক্স হয়ে আছে যেগুলোর মধ্যে হাই সল্ট আমরা দিই। তো আচার একটা জিনিস, ভর্তা, মশলার সাথে সাথে কিন্তু লবণ আমরা দেওয়া হয়। লবণ আবার অনেক সময় প্রিজারভেটিভস হলে শুটকি, শুটকির মধ্যে কিন্তু আপনার লবণের ব্যবহারটাও আছে। লবণ যেখানেই থাকবে ব্লাড প্রেশার ওইখানেই চলে আসার সম্ভাবনা রয়েছে। আর লবণ কিন্তু পানিকে টানতেছে, আর যখন পানি মানে ওকে বইটি থেকে আপনার বের হতে দেয় না। সো যদি আপনি লবণ বেশি খান, তখনই কিন্তু আপনার বডির মধ্যে রক্ত সাথে পানির পরিমাণটা বাড়তে পারে, তার মানে রক্তের মধ্যে চাপটা বাড়তেছে। তো আপনি যে খাবারগুলোর নাম বললেন, এ ডেফিনেটলি খাবারের মধ্যে রয়েছে। আবার অনেক ক্ষেত্রে কিন্তু এনি প্যাকেজ ফুড যেগুলো আপনার কন্টেনারে আসতে পারে অথবা প্যাকেজের মধ্যে আসতে পারে, ইট কুড বি পটেটো চিপস, আবার আপনার সোডা জুস, এগুলোর মধ্যে কিন্তু আসে প্রচুর পরিমাণে সল্ট থাকে, অনেকে কিন্তু বুঝতে পারে না। অনেক সুগারের জিনিসের মধ্যেও কিন্তু সুগারের নিচেই কিন্তু সল্ট দেওয়া হয় টেস্টটা বাড়ানোর জন্য। ওগুলোর মধ্যে কিন্তু আপনার লবণ রয়েছে, এবং ওগুলো কিন্তু আপনার ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে পারে। জি জি, এছাড়া আমরা স্মোকিং বা জর্দা স্পেশালি, বা আমরা মহিলারা যেটা খায়, so ওটার সাথে কি হাইপারটেনশনের কোনো সম্পর্ক আছে কিনা? অ্যাবসোলুটলি। সো আম, ধূমপানের ব্যাপারটি একটু বুঝতে হবে যে ধূমপান কিন্তু আমরা কেন করি, আমরা করি যে আমাদের ভাল লাগে। তার মানে এটা একটি স্টিমুলেটিং একটা ইফেক্ট, মানে আমাদের শরীরকে জাগাইয়া দেয়। তো যখনই আমরা স্মোকিং করি তখন কিন্তু অ্যাড্রেনালিন, কিছু হরমোন কিছু বের হয়ে আসে, যে আমাদেরকে আমাদের অ্যাক্টিভ রাখতে সাহায্য করে, আমাদের মাইন্ডটাকে চিন্তা করতে, আপনার ফ্রেশ চিন্তা করতে সাহায্য করে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি ওই স্মোকিংয়ের কারণে, জর্দা খাওয়ার কারণে, অথবা অথবা যদি হ্যাভি ক্যাফিন জাতীয় কোনো জিনিস খান, তখন আপনার হার্ট কিন্তু পাম্প করা শুরু করে খুব হাই স্পিডে, আপনার ব্লাড ভ্যাসেলগুলো স্ট্রিক্ট হওয়া শুরু করে। কারণ ব্লাড প্রেশার কিন্তু বাড়াইতে হবে আপনাকে ওই পর্যায়ে, আপনি যেটা চাচ্ছেন যে আপনাকে অ্যাক্টিভ হওয়ার ওই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। আবার অনেকে কিন্তু জানে না যে স্মোকিংয়ের সাথে কিন্তু কার্বন মনোক্সাইডের মতো একটা ব্যাপার রয়েছে, যে স্মোকিং যখন আমরা করি তখন কিন্তু অক্সিজেনের পরিমাণটা কমে যায়। তো হার্টটাকে আরো স্পিডে ব্লাডটা আপনার পাস করতে হয়, যেন সব জায়গাতে পরিমাণ মতো অক্সিজেন পৌঁছায়। তো এইসব কারণে কিন্তু জর্দার সিমিলার একটা জিনিস রয়েছে, তো এইসব কারণে কিন্তু আমাদের আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়। ইয়েস ইয়েস। তো স্মোকিং এর আমরা জানলাম যে স্মোকিং মানে একটা ভাইটাল রোল প্লে করে হাইপার টেনশনের ক্ষেত্রে। সো এছাড়া ডায়াবেটিস আর ভেরি কমন, সো ডায়াবেটিসের সাথেও কি হাইপার টেনশনটা অ্যাসোসিয়েটেড থাকে কিনা? রাইট। স্মোকিং ব্যাপারে আরেকটা জিনিস আমি বলে ফেলি এখানে, যে আপনি যদি স্মোকিং করেন তাহলে 20 থেকে 30 মিনিটসের মধ্যে কিন্তু আপনার ব্লাড প্রেশার 5 থেকে 10 পয়েন্ট বাড়তে পারে। আপনি যারা স্মোকিং করেন, আপনি স্মোকিং এর আগে ব্লাড প্রেশার চেক এবং স্মোকিং এর পরে আপনি ব্লাড প্রেশার চেক করে দেখতে পারেন এই জিনিসটি। ডায়াবেটিক ইজ অ্যানাদার ডিজিজ যেটা আমাদের বাংলাদেশি কমিউনিটিতে ভয়াবহ। আমি মনে করবো যে এটা একটা এপিডেমিক চলতেছে, মানে খুবই বাজে অবস্থা। ডায়াবেটিক মানে কি হাই সুগার, আর ইয়েস। প্রেশার মানে কি হাই সল্ট। ডায়াবেটিক যখন হয়, যখন হাই সুগার আসে, তখন কিন্তু বডি চেষ্টা করে এই হাই সুগারটাকে ব্যালেন্সে নিয়ে আসতে। তো হাই সল্টের মানে সল্টের পরিমাণটি, মানে সল্টটাকে বডিতে রাখার চেষ্টা করে ওই সুগারটা বেশি হওয়ার কারণে। আরও কয়েকটা ব্যাপার রয়েছে, ইনফ্লামেশন রয়েছে, কিডনি ডিসফাংশন রয়েছে, অনেক জায়গাতে কিন্তু কিডনির মধ্যে, কিডনির অনেক ছোটো ছোটো যে আপনার ভ্যাসেল রয়েছে ওর মধ্যে আপনার ব্লাড যাচ্ছে না ওইসব কারণ। তারপর আবার সুগার আপনার যে আমাদের ভ্যাসেলে ড্যামেজ করে ফেলতেছে। আবার কিডনিরও কিছু ব্যাপার রয়েছে, আপনার রেন, অ্যালডোস্টেরন এই সিস্টেম রয়েছে, ওদিকে আমি যাব না। বাট
সোজা কথা, হ্যাঁ, ডায়াবেটিক থাকলে ব্লাড প্রেশার অটোমেটিক বেড়ে যায়। এই জন্য আপনারা খেয়াল করবেন, যাদের ডায়াবেটিক ধরা পড়ে আমরা কিন্তু প্রথমেই ডায়াবেটিক ওষুধের সাথে একটি ব্লাড প্রেশার ওষুধ দিয়ে দিই। এই কারণেই যে আমরা জানি যে আমাদের কিডনিকে প্রোটেক্ট করতে হবে, ব্লাড প্রেশার বাড়বে অটোমেটিকলি, আমাদের কিডনিকে প্রোটেক্ট করতে হবে ফর লং টার্ম সেভের জন্য। ইয়েস, ইয়েস। আর সো অ্যানাদার থিং আই থিঙ্ক কোলেস্টেরল, যেটা নাকি খুবই কানেক্টেড উইথ হাইপার টেনশন, বিকজ আমি যখন ডাক্তারের কাছে যাই তারা সবসময় আমার কোলেস্টেরলটা চেক করে। সো হাউ কোলেস্টেরল ইজ অ্যাসোসিয়েটেড উইথ হাইপার টেনশন? আই থিঙ্ক কোলেস্ট্রল হচ্ছে মোর অনেকটা যে আপনার যখনই কোলেস্ট্রল চলে আসে বডিতে, তার মানে আপনার ভ্যাসল যেগুলো রয়েছে, ভ্যাসলগুলো কিন্তু ব্লকে বা আর্টারি ব্লক, যেগুলো প্লেক তৈরি হচ্ছে। আপনি যদি খেয়াল করে দেখেন যে ব্লাড প্রেশারের হোল আইডিয়া অফ দ্য ব্লাড প্রেশারটা বাড়তেছে, তার মানে আপনার ব্লাড ভ্যাসলটা কনস্ট্রিক্ট হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। তো ওইখানে যদি কোলেস্টেরল, যেগুলো আপনার গ্লুই জিনিস, যদি আরো জমে যায় ওইখানের মধ্যে, তার মানে আপনার আর্টারিগুলা ওগুলো আরো ছোট হয়ে যাচ্ছে। তো কোলেস্ট্রলের এই ইফেক্টটা আপনার ব্লাড প্রেশারকে আরো বাড়িয়ে দিতে পারে। ইয়েস, ইয়েস। সো কারো যদি ফ্যামিলিতে হাইপার টেনশন থাকে, সো হাউ প্রন দে আর টু হাইপার টেনশন? সো ফ্যামিলি ব্লাড প্রেশার ইউজুয়ালি জেনেটিক না, আনলেস যদি আপনার অ্যাসেনশিয়াল বা যদি আপনার অন্য কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, যদি আপনার রেয়ার কোনো জেনেটিক ডিজিজ থাকে। তবে একটা জিনিস খেয়াল করবেন, ব্লাড প্রেশার কিন্তু লাইফস্টাইলের একটা ব্যাপার। তো যদি আপনার ফ্যামিলি কারো থাকে, যদি ওনাদের লাইফস্টাইল হয়ে থাকে যে ভাত খাওয়ার পরিমাণটা বেশি, তার মানে ওনাদের মধ্যে স্থূলতা বা ওবেসিটি আছে, তার মানে আপনার ক্ষেত্রেও কিন্তু আপনি সেম খাবারটা খাচ্ছেন, তো আপনার মধ্যেও কিন্তু এটা আসতে পারে। যদি আপনার আব্বু আম্মু আচার খান, আপনি দেখতেছেন, অথবা আপনাকে চিপ খাওয়ার মানে অভ্যাস করানো হয়েছে, তো আপনি ওটা খাচ্ছেন, তো সল্টি খাবার ওনাদের পরিবেশনের কারণেই কিন্তু আপনি, অথবা আপনার ব্লাড প্রেশার বাড়তেছে। তো ফ্যামিলিগত ওই কানেকশনটা আমরা দেখি, লাইফস্টাইলের যে ব্যাপারটা। আচ্ছা, আচ্ছা। আর হচ্ছে আম, যেমন এখনকার যুগে মানুষ অনেক স্ট্রেসে থাকে ফর এভরিথিং, ফ্রম ওয়ার্ক, ফ্রম এভরিথিং। সো স্ট্রেসটা হাইপার টেনশনকে বাড়ায় কিনা, বা এসব? Absolutely, absolutely. That's another very good point, Dr. Nabil Islam. স্ট্রেস, যখনই আমরা স্ট্রেসে পড়ি, স্ট্রেস একটা এমন একটা এমন একটা সিচুয়েশন যা আমাদের বডি থেকে কর্টিসল নামের খুবই খারাপ একটা, খারাপ না আসলে, শর্ট টার্ম স্ট্রেস ইজ ওকে, মানে আমাদের বডি ফাইট অর ফ্লাইট সিচুয়েশন নিয়ে যায়। কিন্তু লং টার্ম স্ট্রেস, এবং আমাদের মানে বেশিরভাগ স্ট্রেস কিন্তু লং টার্ম, ফাইন্যান্সিয়াল বলেন, ফ্যামিলিগত বলেন, আপনার মানে অন্য ধরনের স্ট্রেস বলেন, যেগুলো আমাদের চলতেছে দিনের পর দিন, ওই স্ট্রেসের মধ্যে কিন্তু আমাদের কোর্টিসলের পরিমাণ বাড়তি থাকে, বাড়তি থাকে, বাড়তি থাকে। আর কোর্টিসল এমন একটা জিনিস যে আমাদের সবসময় বডিকে একটা আতঙ্কের মধ্যে রাখতেছে। আতঙ্কের মধ্যে থাকা মানে সিমিলার জিনিস, হার্টবিটকে হাই রাখতেছে, আমাদের ব্লাড প্রেশার কনস্ট্রিক্ট রাখতেছে, আমাদেরকে ঘুমের একটা ডিস্টার্ব হচ্ছে, আমাদের সুগার বাড়ায় দিচ্ছে। তো এই সবটি জিনিসই কিন্তু একটা ভিশাস সাইকেলের মতো আমাদের ব্লাড প্রেশারকেও বাড়াচ্ছে। ইয়েস, ইয়েস। আসলে আপনি খুবই ভালো বলছেন ডক্টর ফাহিম তাজওয়ার, মানে একদম ক্লিয়ার করে বলছেন। আমরা আগে জানতাম স্মোকিং, ডায়াবেটিস বা কোলেস্ট্রল এগুলো হাইপার টেনশনের সাথে কানেক্টেড থাকে, বাট আজকে একদম ক্লিয়ারলি বোঝা গেল যে একদম ব্লাড ভেসেলে আসলে এই ডিজিজগুলো কি চেঞ্জ আনে, যে কারণে আমরা মানে এগুলো এতটা অ্যাসোসিয়েটেড। আমার মনে হয় যারা শুনতেছে, দে আর গেটিং এ লট অফ নিউ ইনফরমেশন ফ্রম দিস। সো এখন আমরা চলে যাই যে আম, উম, যে আমরা তো অলরেডি আমরা বলছি যে আমরা কি কি সাইন সিমটমস আমরা পাই অ্যাডাল্টসদের ক্ষেত্রে। আহ, কিন্তু ইউজুয়ালি দেখা যায় যে হুইন ইউ হিট 40, তখন আপনার বেশিরভাগ মানুষ তারপরে হাইপার টেনশনটা ধরা পড়ে। সো এটা হোয়াট, মানে এটার ওয়াই ইটস ইউজুয়ালি আফটার 40? ইট কুড বি যে ওনারা তো দেরি করে আসছে ডাক্তারের কাছে, অথবা অথবা এখন ফাইনালি আপনার সংসার বিয়ে শাদীর পর এখন সময় পাচ্ছে নিজের শরীর প্রতি চেক করেন। বাট আই উড সাজেস্ট, তো আমাদের আমেরিকাতে যে সিস্টেমটা রয়েছে যে আপনাকে ডাক্তারের কাছে মানে একেবারে আর্লি বয়স থেকে অ্যাটলিস্ট বছরে একবার এসে মানে দেখানো একটা অভ্যাস রয়েছে। তো এই জিনিসটা যদি আমরা করতে পারি, যদি আর্থিক কারণ আমরা নাও করতে পারি, তাহলে বাসার মধ্যে যদি একটা মেশিন থাকে, আপনি যদি মাঝে মধ্যে আপনি চেক করেন, আবার চেক করে কিছু নিয়ম আছে, হয়তো আমরা পরে কথা বলবো এটা নিয়ে। তো চেক করলে আপনি যদি খেয়াল রাখেন, যদি বেড়ে যায়, তখনই হয়তো বা আপনার আপনার উচিত যে ডাক্তারের পরামর্শ নেওয়া। হ্যাঁ, তার মানে কেউ যদি ঘরে বসেও যদি সে একটা ব্লাড প্রেশার মেশিন রাখে এবং সামটাইমস সে চেক করে, তার মানে ইটস
ইট উইল রিয়েলি হেল্প হিম ইন আ লং রান, যে সে ব্লাড প্রেশারটা হওয়ার আগেই হি ক্যান ফাইন্ড হিমসেলফ অ্যান্ড গো টু দ্য ডক্টর। আচ্ছা, একটা জিনিস দেখা যায় যে এক এক জায়গায় ব্লাড প্রেশারটা এক এক রকম আসে, ডাক্তার চেম্বারে একরকম, বাসা আরেক রকম। সো এটা কি হতে পারে কিনা? ডেফিনেটলি আমরা 10 থেকে 15 পয়েন্ট ডিফারেন্সটা, দিস ইজ অল অ্যালাউড। যদি আপনি দেখেন যে এক জায়গায় পাচ্ছেন 135, আরেক জায়গায় পেলেন আপনি 120, দ্যাটস ওকে। আমরা কিন্তু একটা রিডিং সাধারণত নিই না। সো বাই দ্য ওয়ে, ব্লাড প্রেশার যখন আমরা ডাক্তারে ডায়াগনোস করি, আমরা কিন্তু 2টা বা 3টা ডিফারেন্ট সেটিংয়ে আমরা নিয়ে পরে, মানে ডিফারেন্ট টাইমে নিয়ে পরে আমরা বলি যে আপনার ব্লাড প্রেশার হয়েছে। কিন্তু একটা রিডিং দেখেই ইউজুয়ালি, আনলেস ইটস রিয়েলি হাই, তখন তো অফকোর্স আপনার ব্লাড প্রেশার মাত্রা ক্রস করছে। কিন্তু স্মল রিডিংগুলোতে আমরা কখনোই একটা রিডিং দিয়ে আমরা ব্লাড প্রেশার ডায়াগনোস করি না। তো ডিফারেন্ট হওয়ার কারণ, বিভিন্ন জিনিস ব্লাড প্রেশারকে আপনার এফেক্ট করে। অনেক আপনার প্রেশার কাপ আছে যে আপনি ঠিক মতো বসে না, ছোট আছে, সাইজে বড় আছে। আবার অনেকে আবার রিস্টের মধ্যে বসায় দেন। আবার কেউ আসছে যে আপনার ব্লাড প্রেশার চেক করার সময় কথা বলতেছেন, নাড়াচাড়া করতেছেন, মেবি মানে ফল্টি আপনার প্রেশার মেশিন হতে পারে বিভিন্ন কারণে। বাট 10 থেকে 15 পয়েন্ট যদি আপনার ডিফারেন্স হয় এট এ টাইম, উই ডোন্ট রিয়েলি ম্যাটার মাচ। আরেকটা ব্যাপার খেয়াল করতে হবে, কিন্তু সকালে কিন্তু ব্লাড প্রেশার বেশি থাকে ঘুম থেকে ওঠার পরে, জাস্ট ইট গোজ উইথ আমাদের ইন্টারনাল সার্কিডিয়ান রিদমের সাথে। আবার বিকালে আবার ইউজুয়ালি ব্লাড প্রেশার কমে যায়। রাতের বেলা ঘুমের কারণে অনেক লো থাকে ব্লাড প্রেশার। আচ্ছা, আচ্ছা। সো তাহলে কেউ যদি বাসায়ও ধর ব্লাড প্রেশার মাপবে, তার মানে আহ, তার আইডিয়াল ওয়ে অফ মাপাটা হচ্ছে যে হি শুড কামলি সিট অ্যান্ড দেন মেবি নট, মানে মানে হেঁটে এসে মাপা উচিত হবে না, একটু রেস্ট নিয়ে বসে আই থিঙ্ক তারপরে ধীরে সুস্থে মাপাটা ভালো, দেন মেবি অ্যাকুরেট কাছাকাছি ব্লাড প্রেশারটা আসবে, যেটা আমরা বুঝলাম। আরেকটা হচ্ছে খাওয়ার সাথে কোনো আছে কিনা, যে খাওয়ার আগে মাপলে একরকম, খাওয়ার পরে মাপলে বেশি আসে, এরকম কিছু আছে কিনা? আছে, জি ডেফিনেটলি। আপনার খাবারের পর ইউজুয়ালি কিন্তু আপনি যখন খাবারটা খেলেন, তখন কিন্তু বডি একটা, আপনি ওটাকে জাগায় তুললেন, হুম। অনেক ব্লাড কিন্তু আপনার পেটের আশপাশে যাচ্ছে ওই কাজটাকে সম্পাদন করার জন্য। সো ব্লাড প্রেশার মাঝে মধ্যে কিন্তু বেড়ে যায় খাবারের পরে, আবার অনেকের কিন্তু কমে যায়, যেটা আপনার হাইপোটেনশনের মধ্যে চলে যায়। অনেকের হার্ট অ্যাটাক হয় খাবার, বেশি খাবার খাওয়ার পরে, কারণ অনেক ব্লাড হার্ট থেকে মুভ হয়ে পেটে চলে যাচ্ছে, ডিপেন্ডিং অন আপনি কতটুকু খাচ্ছেন। যদি কম খান তাহলে প্রেশার হয়তো বাড়তেছে, কিন্তু বেশি খেলে হয়তো প্রেশার বাড়তেছে, কমতেছে, সরি। কিন্তু খাবারের যে ব্যাপারটি, এক্সারসাইজ সিমিলার একটা জিনিস। তো এই জন্য আমরা বলি যে আপনি কোনো কাজ করার আগে ব্লাড প্রেশারটি শান্ত ধীরস্থির হয়ে বসে 5 মিনিটের মতো আমরা রেস্ট নিতে বলি। বসে একটা সিটেড পজিশনে 2টা পা আপনার গ্রাউন্ডের মধ্যে থাকতে হবে। একটা পা যদি আপনি চেয়ারের মধ্যে বসে রাখেন ওইরকম হবে না, 2টা পাকে আপনি শান্ত হয়ে বসতে হবে। হেলান দিয়ে বসতে পারলে ভালো। হাতটা ইউজুয়ালি লেফট আর্মটাতে আমরা চেক করতে বলি, কারণ লেফট আর্মটা হার্টের সবচেয়ে কাছাকাছি। এবং হতে হবে এই জায়গাতে, যে আপনার এলবোর উপরে, এখানে আপনি প্রেসারের মেশিনটা লাগানোর পরে আপনি নিজে বাটন চেক না করে যদি অন্য কেউ চেক প্রেস করতে করে তাহলে ভালো। কথা বলতে পারবেন না, নাড়াচাড়া করতে পারবেন না আনটিল দ্য ব্লাড প্রেশার ইজ ফিনিশড। তো দুজন থাকলে ভালো। আপনি ওই নাম্বারটা যে উঠতেছে ওদিকে তাকাবেন না, কারণ অনেক সময় কিন্তু অনেকে অনেকে নার্ভাস হয়ে যায়। আপনি অন্যদিকে মনোযোগ দিতে পারেন, আপনি টিভি দেখতে পারেন। অ্যাজ লং এজ ইউ আর নট টকিং, আপনি কথা বলতেছেন না বা নাচড়া করতেছেন না, ইটস ফাইন। ওকে, সো যেহেতু আপনি খুব সুন্দর করে বোঝায় বলেন যে কিভাবে অ্যাকচুয়ালি আইডিয়ালি একটা প্রেশার নেওয়া উচিত, তো কোন ধরনের মেশিন আসলে ইউজ করা উচিত? এখন দেখি বাজারে অনেক ধরনের মেশিন আছে, অটোমেটিক, ম্যানুয়াল। সো হুইচ ওয়ান ইজ বেটার, লাইক কেউ যদি বাসায় মাপতে চায় রেগুলার বেসিসে? আসলে আগে এবং আমরা অনেকে মনে করতাম যে ম্যানুয়ালগুলো ভালো। হ্যাঁ, ম্যানুয়ালগুলো এখনও ভালো, তবে ব্যাটার কিন্তু এখন অটোমেটেড। রিসেন্ট যে আপনার গাইডলাইন যেগুলো বার হচ্ছে, জেএনসি 7, জেএনসি এবং 8 কাজ চলতেছে এখন, যেটা আমরা আমাদের আমরা আমাদের আমেরিকাতে ফলো করি, সবগুলোই কিন্তু অটোমেটেড মেশিনে ব্লাড প্রেশার চেক করেই কিন্তু ওই আপনার রিসার্চগুলো করা হচ্ছে। তো অটোমেটেড মেশিনের মধ্যে বায়াসের পরিমাণটা কম। আপনি যদি নিজে ম্যানুয়ালি করেন, তো কিন্তু আপনাকে খুব ট্রেনড আপ হতে হবে। মানে আমাদের মতো ডাক্তার অথবা নার্স অথবা আপনার এরকম ট্রেন হলে কিন্তু তখন আপনি বুঝতে পারবেন, কারণ এর মধ্যে করক অফ সাউন্ডের কিছু ব্যাপার রয়েছে। একটা ফার্স্ট করক অফ সাউন্ড আপনাকে ক্যাচ করতে হবে, যেটা অনেকে কিন্তু মিস করেন। এটা একটা মানে আপনার ঘরে বসে যারা আপনি করতেছেন, আই উড সাজেস্ট
আপনি একটা অটোমেটেড মেশিন কিনে নেন, একটা ভালো একটা মানে ভালো মানের, যেটার মধ্যে আপনার ভালো কোয়ালিটি থাকবে। অ্যান্ড আপনি ওইভাবে চেক করেন দিনে, সাধারণত বিকাল বেলা, যদি শান্তশিষ্ট যখন আপনি আছেন। ওকে। সো আমাদের দেশে একটা কমনই আছে যে মাথা ঘুরতেছে তার মানেই আমার ব্লাড প্রেশার। সো মাথা ঘোরা কি শুধু ব্লাড প্রেশার থেকেই হয় নাকি অন্য অনেক কিছুতেই মাথা ঘুরতে পারে? অনেক কারণ, অনেক কারণ। আসলে মাথা ঘোরা আমাদের ডাক্তারদেরকেও মাথা ঘোরায়া দেয়, মানে এটার এত লম্বা লিস্ট। ইট ক্যান গো ফ্রম দ্য স্ট্রোক অল দ্য ওয়ে টু Yes. জাস্ট আপনি পানি কম খাইছেন। Yeah. আম, তো লো বিপি কিন্তু হতে পারে, নট দ্য হাই বিপি ইউজুয়ালি, বাট হাই বিপি হতে পারে। কিন্তু ইউজুয়ালি লো ব্লাড প্রেশার থাকলে মাথা ঘোরায়, এবং থাউজেন্ডস অফ কারণ মাথা ঘোরানোর এই লিস্টটা আমি মাঝে মধ্যে, আমরা যখন কেউ রুগী নিয়ে আসছে যা মাথা ঘুরতেছে, আমাদেরই আমরা বললাম ইটস গোনা টেক এট লিস্ট 15 তার মিনিটস। মানে মাথা ঘোরানো মানেই ব্লাড প্রেশার না, অন্য অনেক রিজনও হতে পারে। রাইট, not yeah, not only মাথা মানে আপনার ব্লাড প্রেশার ইজ এ হান্ড্রেডস অফ ডিফারেন্ট থিং হতে পারে। ওকে, ওকে। সো এখন নেক্সটে যাই যে হাইপার টেনশন অ্যান্ড হার্ট 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 ডিজিজ, ইজ ইট দ্য সেম অর ডিফারেন্ট? I mean, so hypertension is a disease itself, আর আপনার হার্ট ডিজিজ ইজ এ ডিফারেন্ট ডিজিজ, বাট দে আর ভেরি মাচ কানেক্টেড। কারণ হার্টই তো আপনার স্কুইজ করে ব্লাডটাকে বের করে দিচ্ছে। তো যদি প্রেশার বাড়ে, তখন কিন্তু হার্টের উপর প্রচুর চাপ পড়ে। দেখেন, প্রেশারটা কিন্তু ব্লাড ভ্যাসেলের মধ্যে, আপনার ব্লাড ভ্যাসেলটা কতটুকু কনস্ট্রিক্ট হয়ে আছে, কতটুকু ব্লকেজ আছে, কতটুকু ওই আপনার শীতল হতে পারতেছে না, যখন হার্ট যখন স্কুইজ করতেছে, ওই স্কুইজের সাথে যদি ব্লাড প্রেশার থাকে, তাহলে হার্টকেও কিন্তু আপনার শক্ত হয়ে যেতে হয়, অনেকটা ওয়ার্কআউট করার মতো। তো আপনি যদি আপনি এক্সারসাইজ করেন, তাহলে আপনার যেরকম বাইসেপের মাসল বা আপনার চেস্ট মাসলটা বড় হয়ে গেল, তখন হার্টের মাসল কিন্তু বড় হয়ে যায়। বাট হার্টের জন্য উই ডোন্ট ওয়ান এ বাল্কি, মানে জিমওয়ালা একটা বডি বা জিমওয়ালা একটা হার্ট। আমরা চাই যে অ্যাথলেটিক হার্ট। ওই অ্যাথলেটিক হার্টটি এখন হয়তো বা আপনার 50-60-তে আমি যখন ঘুমিয়ে আছি থাকলো, বাট যখন আমাকে যান বাঁচানোর জন্য দৌড় দিতে হবে, আই ওয়ান্ট দিস টু বি 100, 200, 130 স্পিডে। কিন্তু বাল্কি হার্টটা ওই কাজটা করতে পারে না। সো সো হাইপারটেনশন ছাড়া কি কারো হার্টের সমস্যা থাকতে পারে, লাইক উইদাউট? ডেফিনেটলি, ডেফিনেটলি, অফকোর্স। মানে হার্ট ইন অফ ইটসেলফ ইজ ইটস অ্যান অর্গান, যেটা আপনার ব্লাড প্রেশার সাথে কানেক্টেড নাও থাকতে পারে, বাট আই মিন এটা অন্য আরেকটার সাথে সম্পূরক। তো যদি হার্টে কোনো সমস্যা থাকে, তাহলে মানে ব্লাড প্রেশারে এফেক্ট হতে পারে। পারে। ওকে। সো um সো বাট হাইপারটেনশন আই থিংক ক্রনিক্যালি থাকলে দেন ইট অলসো অ্যাফেক্টস হার্ট, এবং হার্ট তখন তারও হার্ট ডিজিজ ডেভেলপ করতে পারে। বাট নট নেসেসারি যে কারো হাইপারটেনশন আছে মানেই তার হার্টের সমস্যা। দ্যাট দ্যাট ইজ নট। আবার কারো হার্টের সমস্যা, হার্ট ডিজিজ থাকলেই সবসময় যে ব্যাপারটা হাইপারটেনশন থেকে, আই থিংক দ্যাটস নট অলসো কারেক্ট, রাইট? লাইক যদি লম্বা সময় থাকে ব্লাড প্রেশার, তাহলে কিন্তু হার্টের উপর এফেক্ট পড়বেই। আমাদের ব্লাড প্রেশার হার্টকে থেকে রিমডেল করে ফেলে। এই জন্য আমরা কিছু ওষুধ কিন্তু মনে করেন এইস আর্ব আমরা সাধারণত দেওয়া শুরু করি, যে হার্টের রিমডেলিংটাকে থামানোর জন্য। কারণ এগেইন ওই আপনি খেয়াল করবেন সেম জিনিসটা, যদি ব্লাড প্রেশার থাকে, তার মানে অনেকটা প্রেশার পড়তেছে একটা অর্গানের উপর। সিমিলার টু যে ওয়ার্কআউটের যে ব্যাপারটা বললাম, যদি আপনি ঘন ঘন ওয়ার্কআউট করেন, তাহলে ওই মাসলগুলো যেভাবে বড় হয়ে যায়, হার্টের মাসল কিন্তু বড় হয়ে যেতে পারে। আবার ভ্যালভুলার কিছু ব্যাপার রয়েছে, যদি অনেক ব্লাড থাকে হার্টের মধ্যে, তাহলে রিগার্জিটেশনের কিছু ব্যাপার রয়েছে যেগুলো চলে আসতে পারে। ওকে, ওকে। সো আপনি স্ট্রোকের কথা বলতেছিলেন, সো হাউ হাইপার টেনশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ স্ট্রোক, যদি একটু বলতেন। জি, সো হাই ব্লাড প্রেশার ক্যান আপনার স্ট্রোকের মধ্যে যে দুই ধরনের স্ট্রোক যেটা আপনার রয়েছে, যে আম, আপনার হ্যামোরেজিক স্ট্রোক এবং ইসকেমিক স্ট্রোক, যেটা আমরা বলি যে যে একটার মধ্যে হচ্ছে রক্ত ক্ষয়, আমি রক্ত আম, যেটা ব্লিডিং যেটা হয় আপনার, সরি আমি বাংলা ওয়ার্ডটা মাথায় আসতেছে না এই মুহূর্তে, যেটা ব্লিডিং যেটা হয় মাথার মধ্যে, হ্যামোরেজিক স্ট্রোক। আবার ইসকেমিক যেটা আপনার ব্লিডিং যেটা হয় না, দুটাই কিন্তু করতে পারে হাই ব্লাড প্রেশারটি। সো আমাদের সারা শরীরে কিন্তু ব্লাড যাচ্ছে, মাথার মধ্যেও ব্লাড যাচ্ছে। হাই ব্লাড প্রেশার, অনেক প্রেশার আছে। এখন আমাদের ব্রেইন তো খুব ছোট একটা জিনিস, এখানের মধ্যে কিন্তু স্পেস ও স্কালের কারণে এটা ফুলতেও বেশি পারে না। তো যখনই প্রেশার বেড়ে যায়,
তখন যে ছোট ছোট যে আমাদের আর্টারিগুলো রয়েছে ব্রেনের মধ্যে ফেটে যেতে পারে, ওদের Yeah. প্রেশার কিন্তু নিতে পারে না। এটা জাস্ট কমন সেন্সের একটা ব্যাপার। অনেক ক্ষেত্রে কিন্তু আবার ব্লকেজ থাকলে একটা জায়গাতে হাই ব্লাড প্রেশার, অন্য একটা জায়গার বড় একটা ব্লক, কোলেস্ট্রল একটা দলাকে ছুটে নিয়ে আপনার আমাদের হার্ট, আমাদের ব্রেনের মধ্যে যে স্মল যে ভেসেলগুলো রয়েছে আমাদের আটকে দিতে পারে। আমরা যেটাকে ইস্কিমিক স্ট্রোক বলি। তো দুটার ক্ষেত্রে কিন্তু হাই ব্লাড প্রেশার ডেফিনেটলি আমরা বলি যে স্ট্রোকের ক্ষেত্রে যে দেখুন এটা একটা বন্দুক, চিন্তা করেন যে বন্দুকের মধ্যে আপনার যে ট্রিগারটা কিন্তু হচ্ছে ব্লাড প্রেশার, আপনার Yes. হয়তো বুলেটটা হচ্ছে কোলেস্টেরল। Yeah. That was a very good example actually. So now আমি আসি কিডনিতে. So how uh, hypertension affects kidney because আমি যেটা দেখছি বাংলাদেশে এখন প্রচুর কিডনি পেশেন্ট, রাইট। প্রচুর মানুষের কিডনি ড্যামেজ হচ্ছে, but I think most of them are associated with either diabetes or hypertension. So hypertension কিভাবে আসলে কিডনিকে এফেক্ট করে? সো কিডনি ড্যামেজের জন্য হাই ব্লাড প্রেশার নাম্বার টুতে আমরা রাখছি। নাম্বার ওয়ান তো আপনার ডায়াবেটিক, বেশি মেজরিটি পিপুলের ক্ষেত্রে। সো নাম্বার টুতে সিমিলার স্টাফ, সিমিলার মেকানিজম এখানে চলতেছে, যে ব্লাড প্রেশার যখন বেড়ে যায় তখন কিডনিতেও কিন্তু ব্লাডের প্রেশারটা বাড়তেছে। আমাদের কিডনির কিন্তু খুবই ছোট সাইজটা, যদি আপনি চিন্তা করে দেখেন যে 10/5 সেন্টিমিটার মতো, বাই বাই Yeah. 4 বা 3 সেন্টিমিটার, খুবই স্মল একটা জিনিস। 150 গ্রামের মতো সাইজ ইচ অফ দেম। কিন্তু এই 120 থেকে 150 গ্রাম এই কিডনিটি দিনে ফিল্টার করতেছে 120 থেকে 150 লিটার। সো বোথ কিডনি ফিল্টার করতেছে বা 300 লিটার অফ ব্লাড। Yes. এখন যদি কিডনির কাজ হচ্ছে যে আপনার ছাঁকুনির মতো জিনিসটাকে মানে বাজে জিনিসটাকে বের করে দেওয়া, ভালো জিনিসটাকে রেখে রাখা। তো আমরা যারা চা বানাই, আপনি যদি চিন্তা করে দেখেন যে ছাঁকুনির মধ্যে যদি আমরা চাটা ফালাই, তো নর্মালি তো ছাঁকুনি তো সফট নরম থাকে যে ওর কাজটা করার জন্য, এবং খুবই স্মল ছিদ্র থাকে। নাও আপনি চিন্তা করে দেখেন যে আপনি খুবই ফোর্স দিয়ে, মানে একটা পানির একটা হোজ নিয়ে আপনি ছাঁকুনির উপর ঢালতেছেন দিনের পর দিন, দিনের পর দিন, মানে মাসের পর মাস, বছরের পর বছর, ওই ছাঁকুনি কি একটু বড় হয়ে যাবে না? Yes, উইচ ইজ yes. সেম থিং, এক্স্যাক্টলি সেম থিং হ্যাপেন উইথ দ্য কিডনি। তো যদি ব্লাড প্রেশার যদি দিনের পর দিন কন্টিনিউয়াসলি হাই থাকে, আলটিমেটলি কিন্তু আপনার কিডনির যে ফিল্ট্রেশনটা, ফিল্টার যেটা, ছাঁকুনিটা কিন্তু বড় হয়ে যাবে। ওইভাবে কিন্তু কিডনি ড্যামেজ হয়। Yes. Another thing, I think eye is also very much affected with hypertension. And মানে কয়েকটা জিনিস স্পেশালি যদি একটু বলতেন যে আমাদের আই, তারপর এটার সাথে মানুষের অলসো আই থিঙ্ক স্মৃতিশক্তি, যেটাকে আম, বাংলায় বলে যে মস্তিষ্ক, লাইক মেমোরিজে কোনো প্রবলেম হয় কিনা। তো আই এবং মানে মোট কথা হেডের সাথে হাউ hypertension affects there, like with the eye and our brain or and memories. সো দুইটা জিনিস। তো মেমোরির সাথে ব্লাড প্রেশার, যখন ব্লাড ব্রেনে যাচ্ছে হাই প্রেশার নিয়ে, আমাদের যে হিপোক্যাম্পাস যেখানের মধ্যে আপনার শর্ট টার্ম মেমোরি প্রসেস হয়, পরে ফ্রন্টাল কর্টেক্স, কর্টেক্সের মধ্যে যেখানে আপনার লং টার্ম মেমোরি প্রসেস হচ্ছে, এবং এত বেশি স্পিডে যাচ্ছে যে ইনফরমেশন নিয়ে যে আপনার প্রসেস করবে, যে সেলগুলোকে যে ভালো ভালো খাবার দিবে, ওদের কাছ থেকে যে ময়লা জিনিসটা নিয়ে বের করে আনবে, ওটা কিন্তু হয় না। Yeah. সারাক্ষণ ব্রেন চাপের মধ্যে থাকে বলে আপনার মেমোরিটা আস্তে আস্তে দেখা যায় এখন এফেক্ট করতেছে। চোখের ব্যাপারটিও এরকম সিমিলার একটা জিনিস। চোখও খুবই ডেলিকেট একটা অর্গান। আমাদের চোখের পেছনে অনেক ব্লাড সাপ্লাই রয়েছে, কিন্তু দে আর ডিজাইন ইন এ ওয়ে যেন আপনার লাইটটা বাহির থেকে ঢুকতে পারে ভেতরের রেটিনা, এবং ক্রস করতে পারে আমাদের পুরোপুরি ব্রেনে নিয়ে ওই জিনিসটাকে যেন ওরা ইনফরমেশনটা প্রসেস করতে পারে। কিন্তু যখন ব্লাড প্রেশার খুব স্পিডে যায়, আমাদের যে চোখের পেছনের যে রক্ত সাপ্লাইগুলো কিন্তু একটু অনেক ক্ষেত্রে কিন্তু বড় হওয়া শুরু করে, অথবা ভেসো কনস্ট্রিক্ট হওয়ার কারণে একটা বন্ধ হয়ে যায়, কারণ এরা এতই ছোট, বন্ধ হয়ে যাওয়ার কারণে আরেকটা খোলা শুরু হয়, নতুন আরেকটা ব্লাড ভেসেল খুলতেছে, অথবা যেটা এক্সিস্টিং আছে ওটা কিন্তু আপনার বড় হয়ে যাচ্ছে। তার মানে ওদের যে নেটওয়ার্ক যেটা আছে, এবং এই ফাঁক ফাঁক দিয়ে যে আপনার আলো যে যাবে,
পেছনের অংশতে কিন্তু যাইতে পারে না। তো যার ফলে দেখা গেছে যে হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে আমরা বলি হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, ইয়েস। এবং অনেক ক্ষেত্রেই হয় যে ব্লাড ভেসেল ফেটে যায়। ওই যে হাই প্রেশারের কারণে যেভাবে আপনার ব্রেনে ফাটতেছে, চোখেও ফাটতেছে, হ্যামোরেজ হয়ে যায়। তো এইসব কারণে সাধারণত আপনার চোখের সমস্যা হয়। আমার কিছু রোগী আমি দেখছি যে পাপিলো এডিমা, মানে আপনার পেছনের চোখে আপনার ফুলে গেছিল, পানি চলে আসছিল। অনেক ক্ষেত্রেই কিন্তু এগুলা আপনার কমপ্লিটলি ইরিভার্সিবল, কোনোভাবেই একে ফিরে নিয়ে আসা যায় না। তো হাই প্রেশার আপনাকে ব্লাইন্ড করে ফেলতে পারে। ইয়েস, 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 ইয়েস। ইটস ভেরি ড্যামেজিং। এছাড়া আরেকটা যেটা নট স্পোকেন মাচ, হাইপার টেনশনের সাথে কি সেক্সুয়াল ডিসফাংশনের কোনো আহ, সম্পর্ক থাকতে পারে কিনা? আইডিয়া বিহাইন্ড এই প্রবলেমটার যে আমাদের ব্লাড ভ্যাসেলের মধ্যে সেলের মধ্যে এক ধরনের একটা গ্যাস থাকে নাইট্রিক অক্সাইড, যেটা রিলিজ হয়, এবং নাইট্রিক অক্সাইডের কাজ হচ্ছে যে একটা ব্লাড ব্লাড ভেসেলকে শীতল রাখা। তো সেক্সুয়াল ডিসফাংশনের ক্ষেত্রে আপনাকে স্পেসিফিক জায়গাতে কিন্তু ব্লাড সাপ্লাই বাড়ায় দিতে হবে সাময়িক সময়ের জন্য, কিন্তু যখন ওই ড্যামেজটা হয়ে যায় হাই ব্লাড প্রেশারের কারণে, তখন ওই নাইট্রিক অক্সাইডটা রিলিজ হতে পারে না বলেই আপনার ওই জায়গাতে ব্লাডটা সময়ে মানে ওই পরিমাণে যায় না, যার ফলে আমাদের হ্যাঁ ডেফিনেটলি সেক্সুয়াল ডিসফাংশন হতে পারে। হতে পারে। অ্যান্ড আই অলসো নাউএডেজ প্রেগনেন্সিতে আমরা দেখি যে হাইপারটেনশনটাকে বেশ গুরুত্ব দেওয়া হয়। সো ইজ ইট ভেরি লাইক, মানে এটা কি অনেক বিপজ্জনক কিনা প্রেগনেন্সিতে যদি কারো হাইপারটেনশন হয়? অ্যাবসলিউটলি, মায়ের জন্য যেরকম বিপজ্জনক, আমাদের আনবর্ন ফিটাসের জন্য কিন্তু ডেফিনেটলি ইটস একটা হাই বিপদ। আম, যদি ব্লাড প্রেশার বেশি থাকে, অনেক মাই কিন্তু লাস্টের ট্রাইমেস্টারে আসে, শেষের দিকে এসে প্রিক্ল্যাম্সিয়া, ক্ল্যামসিয়া, খিঁচুনি সহ যে প্রিক্ল্যামসিয়া যেটা, অথবা হেল্প সিনড্রোম, যেখানে আপনার লো প্লেটলেট, এলিভেটেড লিভার এনজাইম এগুলো চলে আসে। সাথে করে কিন্তু বাচ্চাও কিন্তু মারা যেতে পারে যদি এক্সট্রিমলি হাই ব্লাড প্রেশার হয়। যদি বাচ্চা নাও মারা যায় প্লাসেন্টা ইনসাফিসিয়েন্সির কারণে, অনেক সময় দেখা যায় যে বাচ্চার যে গ্রোথ যেটা হচ্ছে ওটাও কিন্তু হচ্ছে না। আবার হাই ব্লাড প্রেশারের কারণে আবার বাচ্চার কিডনিতেও কিন্তু অনেক সময় এফেক্ট করে, ব্রেইনেও এফেক্ট করে। কারণ প্রেশার যেভাবে আপনাকেও এফেক্ট করতেছে, আর বাচ্চা তো একেবারেই কচি, তো ইয়ে। ওদেরকেও কিন্তু সিমিলারভাবে এবং আরও অ্যাডভার্সলি এফেক্ট করে। আচ্ছা। সো তাহলে একজন মানুষ কখন সে অ্যাকচুয়ালি প্রেশার মেডিসিন তার খাওয়া উচিত? এই জিনিসটা কখন, মানে তার কখন স্টার্ট করা উচিত? ভেরি ইম্পর্ট্যান্ট এবং ভেরি ডিবেটেবল কোয়েশ্চেন, যেটা আমরা ক্লিনিকে ফেস করি। আমি পার্সোনালি আমার যে আইডিয়া, যেটা যদি এটা লেটস সে আমার যদি প্রেশার হয়, আই উড গিভ মাই সেলফ 3 to 6 মান্থ লাইফস্টাইল মডিফিকেশন করব। 3 থেকে 6 মাস আমি সময় নিব। লেটস সে আমরা আজকে ডাক্তার বলছে যে আমার হাই প্রেশার ধরা পড়ছে, এন্ড আই উইল আস্ক ফর 3 to 6 মান্থ, যে আমি দেখি কিছু করা যায় কিনা না। মেবি আমি স্মোকিং করতেছি, মেবি আমি সল্ট বেশি খাচ্ছি, মেবি আমার ঘুম ঠিক মতো হচ্ছে না, মেবি আমার ওয়েট বেশি। যাই হোক, আমার টেনশন স্ট্রেস যেগুলো আছে, আমি চেষ্টা করবো 3 থেকে 6 মাস কমাইতে। আই উইল গিভ মাই 100%। 3 থেকে 6 মাস কমানোর পর যদি কাজ না হয়, প্লিজ মেডিকেশন শুরু করে দিতে হবে। কারণ দেখেন, আপনারা কিন্তু একটাই বডি। যত বেশি আপনি দেরি করতেছেন মেডিকেশন নিতে, তত বেশি এই যে এতক্ষণ আমরা কথা বললাম, ব্রেইন, চোখ, হার্ট, কিডনি, সেক্সুয়াল ডিসফাংশন, শরীরের অন্য যে ক্ষতিগুলো কিন্তু চলে আসতেছে। Yes. বডি আপনার সাইলেন্ট কিলার, আমরা এই কারণেই বলি ব্লাড প্রেশারকে আপনি বুঝতেই পারবেন না। অনেকক্ষণ আমার কাছে বলে যে ডাক্তার সাহেব আমি তো হাই ব্লাড প্রেশার তো বুঝিই না। গুড থিং আপনি বুঝেন না, আপনার বডি আপনাকে বুঝতে দিচ্ছে না, কিন্তু মেশিন তো লাই করতেছে না। তার মানে Yeah. হাই ব্লাড প্রেশার আছে, তার মানে কিন্তু ক্ষতি চলতেছে আন্ডারনিথ। তো শুরু করে দেওয়া উচিত ওষুধ। ইয়েস। সো যেটা হয় ইউজুয়ালি যে কারো প্রেশার হলো সে ওষুধ খেলো, দেন প্রেশার ভালো হয়ে যায়, অ্যান্ড দেন তার আর ওষুধটা খেতে চায় না বা ওষুধে আর স্টিক থাকতে চায় না। সো যে এই যে যে ব্লাড প্রেশারটা হয়তো আর নর্মাল আসতেছে, আমি ওষুধ বন্ধ করে দিলাম, এটা কি ঠিক কি না, নাকি আমার কন্টিনিউ করা উচিত? ডেঞ্জারাস একটা প্র্যাকটিস। ওষুধ খাওয়ার কারণে হয়তো বা আপনার প্রেশারটা ঠিক হয়েছে, আপনি কি ডাবল চেক করছেন ওষুধ বন্ধ করার পর? কয়েকদিন কি মনিটর করছেন? অনেক সময় কিন্তু ওষুধের ইফেক্ট থাকে 2 থেকে 3 দিন, মেবি মেবি 4 থেকে 5 দিন থাকতে পারে। আপনার বডি হয়তো বা এখনো বুঝে নাই, মানে ওষুধের ইফেক্ট এখনো চলতেছে বলে আপনার বডি এখনো বুঝে নাই।
সো উই সাজেস্ট যদি আপনাকে ওষুধ বন্ধ করতে হয় ডাক্তারের অনুমতি ছাড়া এটলিস্ট ডু ইউর সেলফ এ ফেভার 2 সপ্তাহের জন্য আপনি রুটিনলি মনিটর করেন পরে এটলিস্ট সপ্তাহে 3 বা 4 দিন মানে 4 বার আপনি মনিটর করেন কন্টিনিউ চালায়া যান কারণ ব্লাড প্রেশার আসছে ধরা পড়ছে তার মানে আর্টারিগুলো কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে Yeah. আনলেস লেটস সে আপনার খুবই স্ট্রেসফুল একটা সিচুয়েশন গেছে ফ্যামিলির মধ্যে কোনো কেউ মারা গেছে প্রেশার অনেক বেড়ে গেছিল হয়তোবা এখন তো আপনি আস্তে আস্তে আপনি ওই স্ট্রেসটা কমে যাচ্ছে হয়তোবা Yeah. আপনার লবণ অনেক বেশি খেতেন যেটা আপনি লাইফস্টাইল মডিফাই করে ফেলছেন হ্যাঁ ওই ক্ষেত্রে ওষুধ বাদ দেওয়া যাবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা চেঞ্জ Yeah. করতে পারি না অথবা যে চেঞ্জটা হয়ে গেছে বডির মধ্যে এটা অনেকটা পার্মানেন্ট তো এই ক্ষেত্রে ওষুধ ছাড়াটা খুবই বিপজ্জনক ওকে। সো অনেকে যেটা করে যে অনেক হার্বাল ওষুধ খায়, দেখা যায় যে অ্যাকচুয়াল ওষুধ খাচ্ছে না, কিন্তু হার্বাল বা বিভিন্ন কবিরাজি ওষুধ তারা খাচ্ছে। সো এটার আসলে ইজ ইট সেফ টু টেক হার্বাল মেডিসিনস ফর ব্লাড আমি প্রেশার? আমি রিসেন্টলি আপনার ফাংশনাল মেডিসিনের উপর পড়াশোনা করতেছি এবং আই ওয়ান্ট গেট এ ডিগ্রি অন দ্যাট অলসো সো ফাংশনাল মেডিসিন হচ্ছে এমন একটা জিনিস যে আপনি ওষুধ ছাড়া কিভাবে ভালো হওয়া যায় আমি কিন্তু কবিরাজির ক্ষেত্রে কমপ্লিটলি মানে বলবো যে আপনার এগেনস্ট ইট কমপ্লিটলি কিছু কিছু কবিরাজির কিছু মেডিসিন রয়েছে কিন্তু ভালোই কাজ করে বাট এক্ষেত্রে কিন্তু একটা নলেজের ব্যাপার মনে করেন আপনার তেঁতুল খেলে কিন্তু ব্লাড প্রেশার কমে তেঁতুলের মধ্যে কিন্তু ভ্যাসো ডাইলেশন একটা এফেক্ট রয়েছে আবার তেজপাতা তেজপাতার মধ্যে রয়েছে আপনার একটা ডায়রেটিক ইফেক্ট রসুনের মধ্যে রয়েছে আপনার অ্যান্টি অক্সিডেটিভ একটা ইফেক্ট রয়েছে যেটা আপনার ইনফ্লামেশন কমাতে সাহায্য করে নাও যদি দেখেন যে কোনো ধরনের অ্যাগেন কবিরাজি বলতে যে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য নলেজ অ্যাবাউট ইট নট জাস্ট আপনি কারো মানে অন্য কোনো একটা স্টোর থেকে কিনে আপনি খাওয়া শুরু করলেন যদি ওটার মধ্যে কিন্তু অনেক সময় অন্য অনেক মেডিকেশন থাকে লোকে আমরা না বুঝে খেয়ে ফেলি যেহেতু এগুলা রেগুলারলি মনিটর হচ্ছে না তো উই ডোন্ট নো হোয়াট দে পুট ইন বাট লেটস সে আপনি তেঁতুল খাওয়ার আপনার পছন্দ করতেছেন অ্যাজ লং এজ আপনি তেঁতুল খাচ্ছেন আহ, আম, মানে আপনার মানে লবণ টবণ না দিয়ে খাওয়া যায় কিন্তু খেয়াল রাখবেন তেঁতুলের কিন্তু ইফেক্টটা 6 থেকে 8 ঘন্টা থাকে এর বেশি থাকে না সো যদি মনে করেন যে আপনি মানে 6 থেকে 8 ঘন্টার পরে তখন কি হবে সো দোজ আর থিং ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড কিছু কিছু কবিরাজের ওষুধ ভালো কাজ করে কিছু কিছু হার্বাল জিনিস ভালো কাজ করে বাট ইউ হ্যাভ টু নো দ্য ফুল ইনফরমেশন ইয়েস। ইয়েস, অ্যান্ড আমার কাছে আরেকটা জিনিসও মনে হয় যে আহ, আমাদের যে রেগুলার ওষুধগুলো সেগুলো অনেক টেস্টেড থাকে, মানে অনেক আমরা জানি যে হাউ ইট ওয়ার্কস, কতটুকু কাজ করে। বাট কবিরাজি ওষুধে দেখা যাচ্ছে হয়তো আমি হাইপার টেনশন ভালো করতেছে, বাট হয়তো ওইটা অন্য একটা অর্গানে হয়তো বা অন্য কিছু অন্য কোনো জায়গায় সেটা একটা ব্যাড ইফেক্ট রাইট করতেছে, যেহেতু এটা স্টার্টেড না। বা আমরা জানিও মানে ওভারঅল তার আসলে হাইপার টেনশন ছাড়া তার বডি তার কি কি সমস্যা আছে ওই সেটাকে এফেক্ট করতে পারে। বাট একজন ডাক্তারের কাছে গেলে সে যখন অ্যাকচুয়াল ওষুধটা দেয় সে তো তখন ওভারঅল তার সিস্টেমটা, তার সব ডিজিজ মাথায় রেখে তাকে একটা একটা ওষুধ প্রেসক্রাইব করে। সো এখন যেমন ধরেন একজন একজন মানুষ ডায়াবেটিস আছে অ্যান্ড দেন তার হাইপার টেনশন আছে, সো আই থিঙ্ক দ্য মেডিকেশন ডিফার্স ফর, যে কারো জাস্ট হাইপার টেনশন তার ক্ষেত্রে মনে হয় এক ধরনের মেডিসিন দেওয়া হয়, অ্যান্ড কারো যদি সাথে কোমরবিড ডিজিজ থাকে তাদের ক্ষেত্রে আমার মনে হয় আমরা ডিফারেন্ট রাইট হাইপার রাইট টেনশন ওষুধ দিয়ে শুরু করা হয়। তো এটা নিয়ে যদি একটু বলতেন যে আহ, কি ধরনের ওষুধগুলোকে কোন কোন ইসের ক্ষেত্রে প্রেফার করা হয় কোমরবিড সো কন্ডিশন থাকলে। রাইট সো লিটল মোর ডিটেল তো Yeah. আমাদের মেডিকেলি সো লেটস সে যদি আপনার ব্লাড প্রেশার সাথে আপনার থাকতেছে ডায়াবেটিস আমরা সাধারণত এইস ইনহিবিটর বা এআরবি নামের যে মেডিকেশন যেটা আছে যেটা আমরা জানি যে ডায়াবেটিক কিডনির উপর চাপ দিবে হাই ব্লাড প্রেশার কিডনির উপর চাপ দিচ্ছে তো আমরা কিডনিকে প্রোটেক্ট করতে চাই কিডনির যে রেনিন অ্যালডোস্টেরন যে সিস্টেম যেটা রয়েছে ওটাকে আমরা অ্যাক্টিভেশনটা বন্ধ করতে চাই এটা কিন্তু খুবই পোটেন্ট একটা হরমোন যেটা বের হয় এনজিওটেনসিন 2 যেটা আপনার লাং কনভার্ট হয় লাং থেকে ওইখান থেকে আপনার আমরা চাই যে ওটা আমরা বন্ধ করে দিতে যার ফলে যেন আপনার ব্লাড প্রেশার না বাড়ে বিকজ উই ওয়ান্ট প্রোটেক্ট দ্য কিডনি লেটস সে সামওয়ান হ্যাজ এ হার্ট কন্ডিশন আর ব্লাড প্রেশারটা বাড়তেছে তো ওখানে হয়তো আমরা বেটা ব্লকার বা অন্য কিছু দিকে আমরা যাব লেটস সে Yeah. কারো আছে রেনাউড মানে আপনার হাত পা অনেক ঠান্ডা হয়ে যায় আপনার রক্ত চলাচল কম হয় ঠান্ডার সময় হাত পা একেবারে ব্লু হয়ে যায় ওখানে তো আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা আমরা শুরু করতে পারি
সো এই ধরনের বেসড অন অন্য কোনো জিনিস আছে ওটার উপর চিন্তা করে আমরা দিই। দেশের মধ্যে দেখছি আমি ইনডেভার, রাইট, প্রোপ্রানল, প্রোপ্রানলটা খুব Propranolol, বেশি yeah, ইউজ করা endeavor, হয় যে অ্যাংজাইটি থাকলে, যে হার্টবিট বেড়ে যায় কোনো মানে yeah, স্ট্রেসফুল কন্ডিশনে পড়লে। সো প্রোপ্রানলটা কিন্তু ব্লাড প্রেশার আমরা অনেক সময় ইউজ করে, একটু যদিও ব্লাড প্রেশার তো ভালো কাজ করে, কিন্তু আমরা কোনো সময় দিতে পারি যে হালকা মানে মেইনলি এফেক্ট করতেছে অ্যাংজাইটি প্লাস ব্লাড প্রেশার। প্লাস আপনার যদি প্রেগনেন্ট হন তাহলে কিন্তু এই যে বললাম যে ওষুধ কোনোটাই সেফ না তখন, তখন আমাদেরকে নিফেডিপিন দিকে যাওয়া লাগে, অথবা আপনার মিথাইলডোপা, লেবেটোল দিকে যাওয়া লাগে। সো ডিপেন্ডিং অন কন্ডিশন ওয়াইজ আমরা তখন আমাদেরকে চুজ করতে হয় যে কোন ব্লাড প্রেশার ওষুধ আমরা দিব। ইয়েস। তার মানে যেটা আমাদের বাংলাদেশে হয়, যেহেতু অ্যাভেলেবল মেডিসিন থাকে, অনেকে দেখা যায় যে হয়তো প্রেশার প্রেশার বাড়ছে, সে নিজেই যে হয়তো একটা ওষুধ কিনে খাওয়া শুরু করতেছে। সো উই ক্যান নট ডু দ্যাট, রাইট? বিকজ এক এক মানে হাইপার টেনশন হলেও দ্য মেডিকেশন আই থিঙ্ক ডিফার্স এ লট, মানে অনেক বেশি ডিপেন্ড করে যে তার আদার্স কি কন্ডিশন আছে বডিতে, তার উপর আই থিঙ্ক মেডিকেশনটা অনেক ডিপেন্ড করে। সো আরেকটা এটা যেটা কি করা আসলে যায়? ইয়া এটা কি করা যায়? মানে মানে অ্যাকচুয়ালি মেডিকেশন কিনে খাওয়া যায় এখনো? ইয়া ইয়া ইন বাংলাদেশ, হ্যাঁ আপনি ভেরি ডেঞ্জারাস অ্যান্ড ভেরি রিস্কি জিনিস। আমেরিকাতে কিন্তু কখনোই আপনি ব্লাড প্রেশার মেডিকেশন ডাক্তারের প্রেসক্রিপশন, তা এখন তো আবার প্রিন্টেড প্রেসক্রিপশন নাই, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ইলেকট্রনিকলি আমরা ফার্মেসিতে পাঠাই। সো ইট হ্যাজ টু বি অথেন্টিফাইড, ভেরিফাইড, পরে ওরা মেডিকেশন রিলিজ করে। আবার ফার্মেসিস্ট আবার ডাবল চেক করে যে এটা ইয়া। কি এই রোগীর ক্ষেত্রে দেওয়া যাবে কি না। না, সো ডাবল ট্রিপল একটা চেক আপ হয় এখানে। সো হ্যাঁ, ফার্মেসি থেকে কিনে তো ভেরি ডেঞ্জারাস একটা ব্যাপার। সো আমি যখন ব্যাক লাইক 2020-র দিকে থাকতাম, তখনও কিনে খাওয়া যেত, বাট আই আই ডোন্ট নো লাইক দ্য প্রেজেন্ট সিচুয়েশন। সো আমি মানে একটা মানে অন্য একটা কমেন্ট করতে চাই না, বিকজ আই ডোন্ট নো দ্য প্রেজেন্ট সিচুয়েশন। বাট ব্যাক আমি যখন দেশে ছিলাম, তখন দোকান থেকে যে যে কোনো ওষুধই তখন পর্যন্ত কেনা যেত এবং নেওয়া যেত। সো ইয়া, এখন সো এটা গেল মেডিকেশনের পার্ট। এছাড়া আর কি কি লাইফস্টাইল চেঞ্জ আছে যে সে করলে ইট উইল মেক হিম, যেমন হাঁটা একটা ব্যাপার আছে। তো হাঁটার ব্যাপারে যদি আসি, যে ওয়াকিং, সো কতটুকু আসলে ওয়াক একজন হাইপারটেনসিভ পেশেন্টের করা উচিত? সো হাঁটা মানে এক্সারসাইজ, এই ক্ষেত্রে আমি ধরে নিলাম Yeah. যে হতে পারে আপনার ব্রিস্ক ওয়াকিং, হতে পারে আপনার জগিং, হতে পারে যে হয়তো বা আপনি ট্রেডমিলে, যেহেতু আমাদের বাফেলোতে কিন্তু বাইরে আবার হাঁটা যায় না কারণ ঠান্ডার সময় আমাদের অলমোস্ট 5 মাস আমরা ঠান্ডায় থাকি। সো আমরা ট্রেডমিল অথবা আপনার স্টেশনের বাইক আমরা ইউজ করি। তো এনি এক্সারসাইজ, এই যদি কেউ চায় যে আমি ওষুধ ছাড়া অথবা ওষুধের সাথে অন্য কিছু করা যায় কিনা, না, দিস ইজ দ্য ওয়ান থিং ইউ শুড ডু। যদি আপনি 30 মিনিট সপ্তাহে 5 দিন, 150 মিনিটস টোটাল সপ্তাহে যদি আপনি এক্সারসাইজ করতে পারেন, এই পরিমাণ এক্সারসাইজ যে আপনার হার্টবিট ডিপেন্ডিং অন দ্য এজ, আমাদের একটা ম্যাথ আছে, আপনি আপনার ডাক্তারকে জিজ্ঞেস করে নিতে পারেন, অ্যারাউন্ড 150 140 দিকে রিচ করে। 220 মাইনাস দ্য এজ, 70-80% অফ দ্যার এজ আর কি আপনার ম্যাক্সিমাম হার্টবিটটা। তো যদি ওই পরিমাণ আপনি নিতে পারেন, তার মানে আপনার হার্টের কাজ করলো, আপনার ব্লাড প্রেশার কমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখানে 4-5টা জিনিস হয়, অ্যামেজিং কটা জিনিস হয়। ওই যে বলছিলাম আমি আগে, যেটা আপনার নাইট্রিক অক্সাইড, আপনার এন্ডোথেলিয়াল সেল থেকে নাইট্রিক অক্সাইড নামের জিনিসটা বের হয়। সো ব্লাড ভেসেল যে কনস্ট্রিক্ট হচ্ছিল, এখন এটা আস্তে আস্তে শীতল হওয়া শুরু করে। ব্রেন থেকে, পিছনের গ্ল্যান্ড থেকে আপনার এন্ডোরফিন রিলিজ হয়, যেটা কোর্টিসল, যেটা আমরা আগে বলছিলাম যে হরমোন, যেটা আপনার স্ট্রেস হরমোনটা, এটাকে থামায় দিতে চেষ্টা করে। তো আমাদের বডি সিম্প্যাথেটিক, মানে খুব অ্যাংজাইটি স্ট্রেস থেকে প্যারাসিম্প্যাথেটিক, অনেকটা শীতল একটা স্টেটে চলে আসতে সাহায্য করে। আমাদের গলার এখানে ব্যারোরিসেপ্টর আছে, যেগুলা ওরাও কিন্তু ডিসিশন নেয়, এটা অনেকটা আপনার থার্মোস্টের মতো। দে ডিসাইড আমাদের হার্টবিট কত থাকবে, মেডুলা অবলাঙ্গাটা সাহায্য নিয়ে। এক্সারসাইজ কিন্তু ওই ব্যারো রিসেপ্টরকে অনেকটা কাম ডাউন করে রাখে, যে ডোন্ট ওয়ারি, উনি একটু প্রেশার বাড়তেছে, বাট ইউ কন্ট্রোল দ্যার হার্টবিট, ইউ কন্ট্রোল দ্যার প্রেশার। কিডনি ক্লিনিকের ব্যাপার রয়েছে। আরেকটা ব্যাপার যেটা কিন্তু অনেকেরই দেখি আমরা, যে ব্লাড প্রেশারের সাথে হাই কোলেস্টেরল অথবা আপনার হাই সুগার থাকতেছে। তো Yeah. এক্সারসাইজ করলে মাসলগুলো কিন্তু অ্যাক্টিভলি সুগারগুলো চুষে নিচ্ছে। তো Yes. সুগার থাকতেছে না যেহেতু ব্লাডের মধ্যে, তাহলে বডিকে কিন্তু সল্টও আনতে হচ্ছে না কম্পেনসেট করতে। সো আপনার Yeah. সুগারও চলে গেল, সল্টও বের হয়ে গেল শরীর থেকে। অনেক জিনিস হয়। সো এক্সারসাইজ লাইফ লং, দ্যাটস ওয়ান থিং আই Very. অলওয়েজ অলওয়েজ টেল মাই পেশেন্ট, কিপ অন ডুইং এক্সারসাইজ, ডোন্ট এভার গিভ আপ।
This is your investment for the future, for your life. ইয়েস ইয়েস। আরেকটা হচ্ছে যে এখানে আহ, যে সল্টের ব্যাপারটা, যেহেতু আমরা বললেন যে সল্টের সাথে হাইপারটেনশন একটা বড় কানেকশন আছে, সো কতটুকু আসলে সল্ট খাওয়া উচিত সেক্ষেত্রে, কেউ যদি So কন্ট্রোল it's করতে। আমাদের সাধারণত লেটস এন অ্যাভারেজ অ্যাডাল্টদেরকে আমরা বলি যে 2 গ্রাম সল্ট, সো 2 গ্রাম সোডিয়াম, 2 গ্রাম সোডিয়াম হচ্ছে কি অ্যারাউন্ড 5 গ্রাম সল্টের, মানে আমাদের যে কিচেন যেটা সল্ট আছে 5 গ্রাম সল্ট। এটা কিন্তু আপনার তরকারির খাবার, আপনার বাকি যে ফাস্ট ফুড বা আপনি কিনতেছেন বা আপনি যে সোডা খাচ্ছেন বা সব মিলায়া দিনে এর থেকে নিচে রাখা। ওকে। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা অ্যান অ্যাভারেজ অলমোস্ট 7 থেকে 10-এ চলে যাই, 7 থেকে 10 গ্রাম সল্টে চলে যায়, যেটা আপনার 4 থেকে 5 গ্রাম সোডিয়াম। তো ইফ ইউ ওয়ান্ট নো জাস্ট 2 গ্রাম সোডিয়াম অথবা 5 গ্রাম সল্টের নিচে রাখতে হবে। ইয়েস, ওকে। আরেকটা জিনিস হচ্ছে, আমরা জানি যে ওবেসিটি ইজ ভেরি মাচ কানেক্টেড উইথ হাইপারটেনশন। সো কেউ যদি এখন ওজন কম কমিয়ে ফেলে, সো সেক্ষেত্রে কি তার ওষুধ খাওয়ার প্রয়োজন আছে কিনা? এগেইন দেখতে হবে যে প্রেশারটা কমছে কিনা না। তো ওজন কমলে 1 পাউন্ড, কোনো কোনো ক্ষেত্রে 1 কেজি, ডিপেন্ডিং করে, বাট আই বিলিভ 1 কেজি না 1 পাউন্ড, 1 কেজি যদি আপনি ওয়েট কমান তাহলে 1 পয়েন্ট কমতে পারে। আই থিঙ্ক আই মেনশন 1 পাউন্ড। সো 1 কেজি কমলে কমতে, তার মানে যদি আপনি লেটস সে আপনার ব্লাড প্রেশার আছে এখন 142, আপনাকে নিতে হবে 120 নিচে। তার মানে আপনাকে 23 পাউন্ড, যদি আপনি 23 কেজি, সরি 23 কেজি যদি আপনি কমাইতে পারেন তাহলে আপনার কিন্তু ওষুধ খাওয়া লাগছে না। So if you work on that, yeah, I'm hoping, and this is, we have seen that also, যে ওয়েট কমলে কিন্তু প্রেশার কমে যায়। ওকে, তার মানে ইট রিয়েলি ওয়ার্কস, তার মানে ওবেসিটি আসলেই কাজ করে, কমালে প্রেশার অ্যাবসলিউটলি। কমে। আচ্ছা, এছাড়া এখন যদি একটু আমাদেরকে, আমরা জানলাম যে কি কি ফুডগুলো হাইপারটেনশন করে, বাট কি কি ফুড খেলে হাইপারটেনশনটা অ্যাকচুয়ালি কমে, ইট ইট হেল্পস, যদি কিছু সো খাবার নাম বলতেন। ডেফিনেটলি, সো খাবারের ক্ষেত্রে আই থিঙ্ক উই কাভার্ড মানে আইডিয়া অফ দ্য ফুড। ইয়া। এক্ষেত্রে um, যেটার মধ্যে সল্ট বেশি, যেটার মধ্যে আপনার সমস্যা হলা ভাজা পোড়া ফাস্ট ফুড, বাইরের খাবারগুলোর মধ্যে কিন্তু সল্ট থাকবে। তেলের যে ব্যাপারটা রয়েছে ওইখান থেকেও বডির মধ্যে ইনফ্লামেশন বাড়বে, আপনার প্রেশারটা বাড়বে। আপনার ডায়াবেটিক যদি বাড়ে তাহলে প্রেশারটা বাড়তেছে, তার মানে সুগারি খাবারগুলো। এনার্জি ড্রিঙ্কস যেগুলো রয়েছে, যেগুলো খেলে আমাদের ক্যাফিন বাড়তেছে, ওইগুলো মানে খাবারটা অ্যাভয়েড করতো। যদি আমি আম, তো খাবার যেগুলো গুড বাড়তে খাবার যদি, কোনগুলো, যে ধরেন যে তাহলে মানে উইচ ফুড শুড এখন আই হ্যাঁ আমি ইট? ওটা বলতেছিলাম যে আসলে আমি যদি বলতে বলতে তাহলে আমি খাবো তাহলে কি, সবই তো আপনি বললেন যে মানা করে দিলেন। আসলে এখনই ওইখানের মধ্যেই উই হ্যাভ টু বি ওয়াইজ। এত খাবার কিন্তু আমাদের দাদারা মানে পর্দায় কিন্তু এত খাবার ছিল না। লাইফ ওয়াজ ভেরি সিম্পল। ইয়া। সামান্য কিছু ভাত ছিল, তরকারি ছিল, ফ্রেশ ফ্রুট ছিল, আমাদের মাছ মাংস ছিল। এখন এত বেশি ভেজাল খাবার খেতে খেতে এখন আমরা কনফিউজ হচ্ছে কোনটা খাবো কোনটা না। জাস্ট গো ব্যাক টু বেসিক, ভেরি বেসিক। ওকে। শাকসবজি, মাছ মাংস, মাঝে মধ্যে কিছু খাওয়া, বেশি খাবারের দিকে মনোযোগ না দেওয়া। খেতে হবে বাঁচার জন্য, খেতে হবে। খাওয়াটা হবে না যে আপনি আরাম করে খাবেন, স্বাদ করে খাবেন, যে আমি একটা ফাংশনাল ইভেন্টে খাবেন। হালকা কিছু খান, ন্যাচারাল খাবার খান, শাকসবজি খান, ফল ফ্রুট খান, যে কোনো ফল ফ্রুট, অনেস্টলি যে কোনো ফল ফ্রুট। একটা যে স্পেসিফিক ফ্রুট যে খাওয়া লাগবে ওইরকম না, যে কোনো ফল ফ্রুট খান, লবণটা কম করে, লবণটা অ্যাড না করে খান, স্বাস্থ্যকর খাবার খান। দ্যাটস অল ইউ নিড টু নো। মানে এটার মধ্যে ভেজালের কিছু নাই। আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই আমরা কোনটা খাবো, কোনটা বাজে, কোনটা না। জাস্ট গো ব্যাক টু দ্য গ্রোসারি স্টোর, ভেজিটেবল সেকশনে, ওইখান থেকে আপনি খাবার খান, দেখবেন আপনার কিন্তু প্রেশারটাও কমবে, ওয়েটও কমবে, আপনার মানে ইনফ্লেশনটা কমবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তো আরেকটা জিনিস, যেটা উম, এই যে অনেকে আছে যে রোজা রাখে, রোজা বলে যে রোজা রাখলে তাদের প্রেশার কমে, সো এটা কি আসলেই ওয়ার্ক, বা হাইপারটেনসিভ পেশেন্টের জন্য কি ফাস্টিং সেফ কিনা, বা ইট হেল্পস অর নাকি এটার কোনো ক্ষতি আছে রোজা রাখা?
সো ইট গোজ পেশেন্ট বাই পেশেন্ট। আমাকে পেশেন্টকে দেখতে হবে, ওনার হিস্ট্রি দেখতে হবে, ওনার যে ক্রিয়াটিন আছে, জিএফআর আছে, ওটা কতটুকু রয়েছে আমাকে দেখতে হবে, ওষুধ উনি কী নিচ্ছে দেখতে হবে। তা দেন আই ক্যান মানে গিভ ইউ প্রপার আনসার। বাট ইন জেনারেল যদি বলতে হয়, যদি বয়স বেশি হয়, উম, আর আমাদের যদি এল্ডারলি পেশেন্ট হন, ওনাদের জন্য কি ফাস্টিংটা ফরজ কিনা না, আমি এগেন আই ডোন্ট ওয়ান্ট টু কোয়েশ্চেন অ্যাবাউট ইট। বাট আমি যতটুকু জানি যে ফাস্টিং ওদের জন্যই বলা মানে আপনার করা হয়েছে যারা সুস্থ সবল স্ট্রং। তো Yeah. যদি আপনি সুস্থ সবল স্ট্রং না হন, তাহলে ফাস্টিং হয়তো বা আপনার জন্য ফরজ না। তো ওই ক্ষেত্রে যদি আপনার রোগ থাকে, আপনি ডেফিনেটলি আপনাকে ডাক্তারের সাথে কথা বলে নেওয়া উচিত। না, অনেক ওষুধ আছে যেগুলো কিন্তু শরীর থেকে পানি বের করে দিচ্ছে, হাইড্রোক্লোরোথায়াজাইড, ক্লোরথালিডোন। আম, এই ওষুধগুলা অথবা ফিরোসিমার যদি যদি আপনার হার্টের সমস্যা হয়, এই ওষুধগুলা যদি খাওয়া অবস্থায় আপনি রোজা রাখেন, দেন ইউ হ্যাভ টু মডিফাই দ্য ডোজ। ওর যেটা হবে, আপনি দিনের বেলা আপনি পানি টানি কিছু খাওয়া হচ্ছে না, উল্টা আরও ওই ওষুধ খাওয়ার কারণে প্রস্রাবের মাধ্যমে আপনার সব নিউট্রিয়েন্টগুলো বের হয়ে গেল। Yeah. খুবই খারাপ একটা জিনিস শরীরের জন্য। কিছু Mm. কিছু ওষুধ আছে যে আপনার কিন্তু হার্টবিট অনেক লো করে দেয়। তো Mhm. ওইগুলা খাওয়ার একটা সময় আছে। এখন যদি রোজার আপনি রোজার কারণে আপনি করলেন কি, এগুলা সব একসাথে আপনি নিয়ে নিলেন অথবা ইফতারের সময় বা সেহরির সময়, এই জিনিসটা আপনার ডাক্তারের সাথে কথা বলে নিতে হবে। সো এগেইন ইটস গোজ কেস বাই কেস। রোজা রাখা Right. যাবে। আই আই অনেস্টলি এনকারেজ ইউ টু ফাস্ট, বাট যদি আপনাকে রোজা রাখতেই হয় তাহলে এখন থেকে প্র্যাকটিস করা শুরু করেন। তো আপনি নিজেও বুঝতে পারবে যে কোনটা কাজ করতেছে এই সুন্নত রোজা রাখার সময়, কোনটা কাজ করতেছে না, এন্ড ইউ ক্যান টক টু ইউর ডক্টর অ্যাবাউট ইট এন্ড দেন গেট এ বেটার আইডিয়া। ফরজ রোজার সময় এসে যদি আপনি বলেন না আমাকে রোজা রাখতেই হবে, নাছোড়বান্দা হয়ে গেলেন, তখন তো বডিরও ক্ষতি হলো, Yeah. আপনার আপনার রোজাটাও ভাঙতে হবে হয়তোবা। আর বডির ক্ষতি কিন্তু কোনো অবস্থাতেই করা যাবে না। খেয়াল রাখবেন জিনিসটা, বডিটা কিন্তু আমাদের কাছে আল্লাহ তরফ থেকে আমানত। এই জন্য Yes. আমরা আত্মহত্যা করাটা কিন্তু মহাপাপ। তো বডির Yeah. ক্ষতি করে কোনো কিছু করাটা, আই ডোন্ট থিঙ্ক দ্যাটস ইন ইসলাম। Yeah, yeah. ট্রু। সো আসলে ডক্টর আপনি অনেক সুন্দর করে আসলে আমাদেরকে বুঝাই বললেন লাইক দ্য হোল থিং, হাইপারটেনশন কি এবং আসলে এটা একদম আমাদের বডিতে কি চেঞ্জ করে অ্যান্ড কোন ফুডগুলা এটা এফেক্টস এবং আমাদের লাইফস্টাইলে কি চেঞ্জ করলে আম, আমাদের জন্য বেটার, সবকিছু অনেক সুন্দর বলছেন। বাট ওভারঅল আমি যদি জাস্ট একটা পয়েন্ট বলি লাইক যে টেল মি লাইক ওয়ান পয়েন্ট যেটা you will like suggest your every hypertensive patient, like one very important suggestion you want to ও give. আচ্ছা, যদি ওদের হাইপারটেনশন হয়ে মানে ওদের অলরেডি ওদের Eh, হয়ে গেছে হাইপারটেনশন, no, no. আচ্ছা। So one is like suppose আমার hypertension হয় নাই, so আচ্ছা, I'm তাহলে ওয়ান so ফর দ্য নন হাইপারটেনসিভ, ওয়ান ফর দ্য yeah, হাইপারটেনসিভ, and one ঠিক আছে, for তাহলে ওকে, হ্যাঁ, ইটস hypertensive ইটস রিয়েলি patient. হার্ড টু সামারাইজ ইন ওয়ান অর টু পয়েন্ট আর কি। সো Yeah, সো ওয়ান হাইপারটেনসিভ পেশেন্ট যাদের হাইপারটেনশন হয়ে গেছে আপনাদের, yeah, প্লিজ আপনারা ওষুধ খেতে ভয় পাবেন না। যেটা আমরা সব সময় দেখি, আমাকে কি খেতে হবে, একবার খেলে কি আমি তো বন্ধ করতে পারবো না, শুনছি যে যারা খাওয়া শুরু করছে লাইফ লং খেতে হবে, আমি চাচ্ছি না, আমি চেষ্টা করি আরও 5টি বছর 10টি বছর না খেয়ে। তো যখন আপনি খাওয়া শুরু করলেন, বাই দ্যাট টাইম যখন আপনি নিতে হয়, তখন দেখা যায় একটাতে কাজ হয় না, 3টা 4টা 5টা ওষুধ দিতে হয়, তাও কাজ হচ্ছে না, তাও কিডনি নষ্ট হচ্ছে, হার্ট নষ্ট হচ্ছে, আপনি স্ট্রোক করতেছেন। ইটস টু লেট। ওষুধ খেতে ভয় পাবেন না। okay. ব্লাড প্রেশারকে ভয় পান, ব্লাড প্রেশার কিন্তু আপনাকে মারবে, স্ট্রোক করবে, হার্ট অ্যাটাক দিবে, কিডনিকে নষ্ট করে আপনাকে ডায়ালিসিসে নিয়ে যাবে। কোনটা আপনি ভয় পাবেন, ওষুধের সাইড ইফেক্টটাকে নাকি না রোগটাকে? আর যাদের প্রেশার হয় না এখনো, ওয়ান অ্যাডভাইস, চেক ইউর প্রেশার রুটিনলি। ডোন্ট Okay. ওয়েট ফর 40 ইয়ার্স ওল্ড, ডোন্ট ওয়েট ফর 50 ইয়ার্স ওল্ড, ডোন্ট ওয়েট ফর দ্য স্ট্রোক টু হ্যাপেন। আপনি আর্লি চেক করেন, আর্লি ডিটেকশন করেন, তাহলে আপনি নিজ থেকে কিছু মডিফাই করতে পারবেন, হয়তো বা আপনার ওষুধ খাওয়া লাগবে না। ইনশাল্লাহ, অ্যাকচুয়ালি ডক্টর ইউ হিট দ্য রাইট পয়েন্ট বিকজ আপনি যখন বললেন যে পেশেন্টরা ওষুধ খেতে ভয় পায় এবং ইটস রিয়েলি কমন, মানে আমি আমার ফ্যামিলিতেও দেখছি দিস ইজ ভেরি কমন পারসেপশন যে নো, প্রেশার মেশিন একবার শুরু করলে এটা সারা জীবন খেতে হয়, এটা এই জন্য মানুষ আসলে প্রেশার মেশিনটাকে ভয় পায়। দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি ট্রু। সো মেন কথা হচ্ছে যে এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই, বরং অ্যাজ আর্লি কারো যদি হাইপারটেনশন হয়, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমার মনে হয় প্রেশার মেডিকেশন শুরু করা উচিত। বিকজ ইন আ লং রান আই থিঙ্ক ইট উইল হেল্প দেম টু স্টিক ইন ওয়ান মেডিসিন অ্যান্ড লাইক অনেকগুলো মেডিসিনে তার যাওয়া লাগবে না ইনশাল্লাহ।
রাইট। সো থ্যাংক ইউ সো মাচ ডাক্তার ফাহিম তাজ, আজকের এই আপনার মানে বিশিষ্ট আলোচনার জন্য। এটা খুবই আহ, খুবই মানে ইম্পর্টেন্ট কিছু জিনিস আপনি টাচ করছেন। থ্যাংক ইউ সো মাচ। আজকে এর মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রাম আজকে শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ আমরা নেক্সটে আবার আসবো অন্য কোনো হেলথ টপিকস নিয়ে। বাট ফর নাও, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ এভরিওয়ান। ইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।